আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, সবার প্রতি আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক। আজকের পর্বে আমরা পদার্থবিজ্ঞান অধ্যায় ৩ এর চ্যাপ্টার 3 বল নিয়ে আলোচনা করব। এটা খুবই ইম্পর্টেন্ট। পদার্থবিজ্ঞান বুঝতে হলে এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ ক্রমান্বয়ে যেটা আমরা একটা পর একটা চ্যাপ্টার বুঝতে চাই, তাহলে এই চ্যাপ্টারটা আমরা র্যাঙ্কিং 2 এ রাখতে পারি। র্যাঙ্কিং 1 এ ছিল গতি চ্যাপ্টারটা, র্যাঙ্কিং 2 এ। বল চ্যাপ্টারটা না বুঝলে আমরা অনেক কিছুই বুঝবো না পদার্থবিজ্ঞানে। তবে পদার্থবিজ্ঞানের যদি মূল বেসিক হিসাব করি বা মূল কাঠামো হিসাব করি, বলটা মোস্ট ইম্পর্টেন্ট। এই পর্বে আমরা এই ক্লাসটাতে আমরা কি শিখবো? এই ক্লাসটাতে আমরা পদার্থবিজ্ঞানের বল অধ্যায়ের এ টু জেড বেসিকটা আমরা শিখবো। অর্থাৎ নবম দশম শ্রেণী স্ট্যান্ডার্ড বল অধ্যায়ের এ টু জেড যে বেসিকটা আছে সেটা আমরা শিখবো। অর্থাৎ আমরা এখানে পরীক্ষার প্রস্তুতি না, মোটামুটি এই চ্যাপ্টারটাতে কি কি আছে সেটা সম্পর্কে আমরা জানবো এ টু জেড। চলো, ক্লাসটা খুব প্রিমিয়াম হতে যাচ্ছে, ধৈর্য ধরে দেখতে হবে। কি কি আমাদের এই কন্টেন্টটাতে আছে সেটা আমরা আগে দেখি। বিষয়সূচিটা কি? বলের সংজ্ঞা ও প্রকারভেদ জানবো। বলটা আসলে কি এবং বল কত প্রকার সেটা সম্পর্কে আমরা জানবো। নিউটনের গতিসূত্র যেগুলো আছে, নিউটনের 3টে গতিসূত্র আছে, সেগুলো সম্পর্কে জানবো। সেগুলো কিন্তু দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা হয় নাই, তৃতীয় অধ্যায়ে সেটা আলোচনা করা হয়। ভরবেগ ও আবেগ। আবেগটা কি? যে বলের ঘাতকে আবেগ বলে। ভরবেগ ও আবেগ সম্পর্কে জানবো। মহাকর্ষ ও অভিকর্ষ বল সম্পর্কে জানবো। ওজন ও ভর সম্পর্কে জানবো। ওজন আর ভরকে আমরা অনেক সময় একই রকম মনে করি, একই জিনিস, তো দুইটার মধ্যে হিউজ ডিফারেন্স আছে, সেটা সম্পর্কে জানবো। ঘর্ষণ বল, এটা খুবই টাফ লাগে তোমাদের লেভেলে, প্রশ্ন সলভ করতে গেলে খুবই টাফ লাগে। এই জিনিসটা সম্পর্কে আমরা বিস্তারিত মোটামুটি আলোচনা করবো। তারপর আমরা এই দুইটা জিনিস তোমাদের আশা করি লাগবে না এস লেভেলের জন্য, যেহেতু আমি চ্যাপ্টারটা বানাচ্ছি, সেহেতু এই দুইটা জিনিস তোমাদের আপাতত লাগবে না। যে চাপ ও তরলের চাপ, সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়ে শিখবো আমরা। বলের সমান্তরাল চতুর্ভুজ সূত্র, সেটা আমরা ইন্টারমিডিয়েটে শিখবো, এটা আপাতত এখানে দরকার নেই। তাহলে আমরা শুরু করতে যাই। সরি, বলের সংজ্ঞা ও প্রকারভেদ। বলটা কি আসলে? বলটা হচ্ছে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ করলে, বাহ্যিক অর্থাৎ যে যা কোনো বস্তুকে গতিশীল করে, অর্থাৎ স্থির যদি বস্তু থাকে সেটাকে গতিশীল করে, আর গতিশীল বস্তুর গতিকে থামায় দেয় অথবা গতির পরিবর্তন করে। এটাকে আমরা আর একটু সুন্দর করে সংজ্ঞায়িত করতে পারি যে বাহ্যিক কারণে স্থির বস্তু গতিশীল হয় বা ত্বরান্বিত হয় এবং গতিশীল বস্তুর গতির পরিবর্তন হয়, তাকে আমরা বল বলি। এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, শুধুমাত্র আমরা মেজারমেন্ট করতে পারি। তাহলে এটা বল তো দেখাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না। তাহলে আমরা মোটামুটি বুঝলাম বলের একক। নিউটন। বলের একক কি? নিউটন, এন দিয়ে। এটা আরেকটা একক আছে, বলকে যেহেতু আমরা এফ দিয়ে প্রকাশ করি, এফ সমান এম এ। এফ সমান কি? যেহেতু এম এ, সেহেতু আমরা এটাকে লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ বলের একটা একক হচ্ছে নিউটন, আর একটা একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। দুইটা একক আমরা জানবো বলের। বলের মাত্রা কি তাহলে? মাত্রা আমরা এই যে এটা থেকে বের করতে পারি। এটা দেখলে কিন্তু আমরা মাত্রা সম্পর্কে কোনো ধারণা পাই না। তবে এই যে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার যখন আমরা দেখি, তখন এটা থেকে আমরা একটা মাত্রার ধারণা পাই। তো মাত্রাটা এখানে কি হতে পারে? কেজির জন্য আমরা কি লিখি? এর আগের পর্বে গতি অধ্যায়ে আমরা শিখছিলাম যে কেজির জন্য মাত্রা কি? কেজি হচ্ছে কি? ভরের একক। তাহলে এটার জন্য আমরা লিখবো এম, সেটার জন্য আমরা লিখবো কি? এম। তারপর মিটার হচ্ছে দৈর্ঘ্য এল, তারপর টি ইনভার্স 2, এম এল টি ইনভার্স 2। এটা হচ্ছে আমাদের কি? বলের মাত্রা। বলের প্রকারভেদ গুলো কি কি? দেখো, আমরা জানি মৌলিক বল হচ্ছে 4 প্রকার। মৌলিক 4 প্রকার বল ছাড়াও আরো এখানে আমরা দুটো বল নিয়ে আলোচনা করতেছি। তার মধ্যে হচ্ছে একটা মহাকর্ষ বল, একটা হচ্ছে ঘর্ষণ বল। একটা হচ্ছে মহাকর্ষ বল, একটা ঘর্ষণ বল। আরেকটা আছে এখানে স্থিতিস্থাপক বল সম্পর্কে বলছে। মৌলিক বল কয় প্রকার? আমরা জানি 4 প্রকার, সেটা সম্পর্কে বলতেছি। তাহলে মহাকর্ষ বল কোনটা? আচ্ছা, আগে বলি, বল যেটা বললাম আমরা, বলের একক বললাম যে কি? নিউটন, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপর মাত্রা কি? এম এল টি ইনভার্স 2। এটা কোন ধরনের রাশি? ভেক্টর রাশি। সকল বল ভেক্টর রাশি। সকল বল, যেটা বল, তড়িৎ বল, তড়িৎচুম্বকীয় বল, মহাকর্ষ বল, তারপর ঘর্ষণ বল, নিউক্লিয় বল, তারপর স্থিতিস্থাপক বল, যা বলো তুমি, প্রত্যেকটা বল কি?
ভেক্টর রাশি। তাহলে এই তিনটা তো আমরা বুঝলাম যে মহাকর্ষ বল কি। মহাকর্ষ বলটা হচ্ছে যে এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা একে অপরকে যে আকর্ষণ বলে, যে বলে আকর্ষণ করে, যে বলে আকর্ষণ, এটা মহাকর্ষ বলে শুধুমাত্র আকর্ষণ কাজ করে, বিকর্ষণ কাজ করে না। শুধুমাত্র যে বলে আকর্ষণ করে তাকে আমরা মহাকর্ষ বল বলি। এদিকে আছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল কোনটা? যেটা হচ্ছে যে তুমি কোনো বস্তুর বিপরীতে কাজ করে, কোনো বস্তুর বল যেদিকে কাজ করে ঘর্ষণ বলটা তার উল্টা দিকে কাজ করে, যার কারণে কোনো বস্তুর কি হয়, বেগ হ্রাস পায়। ঘর্ষণ বল আমরা কেন ব্যবহার করি, এটা সুবিধা কি? ঘর্ষণ বলের সুবিধা হচ্ছে আমরা হাঁটতে পারি, গাড়ি চলাচল করতে পারি, গাড়ি চলাচলে ব্রেক ধরা যায়। অসুবিধা কি? বলের অপচয় হয়, সেটা হচ্ছে আমাদের অসুবিধা। তারপরে তড়িৎ বল। তড়িৎ বল একক নিউটন, সেটাও একটা ভেক্টর রাশি। তড়িৎ বল, তড়িৎ বল সম্পর্কে আমরা জানবো। স্থিতিস্থাপক বল। স্থিতিস্থাপক বল, স্থিতিস্থাপক বল সম্পর্কে আমরা জানবো, যেটা হচ্ছে যে ইলাস্টিক ফোর্স আর কি। ইলাস্টিক ফোর্সটা কি? যেমন কোনো একটা বস্তুকে তুমি তার যে অবস্থানে ছিল সেই অবস্থান থেকে তুমি কি করলা, তাকে বিকৃত করলা, তাহলে সে আগের অবস্থানে ফিরে আসার জন্য যে বল লাভ করে সেটা হচ্ছে স্থিতিস্থাপক বল। যেমন ফর এক্সাম্পল মেয়েরা যারা চুলের ব্যান্ড ইউজ করো, ব্যান্ডটা কি করে আমরা, ব্যান্ড তোমরা টেনে চুলের মধ্যে বেঁধে দাও, ঠিক না? এই যে চুলের মধ্যে বেঁধে দাও, সেটাকে আমরা টেনে লম্বা করি না, তারপর ছেড়ে দিলে আবার এটা টাইট করে চুলটা বাঁধে। যে বস্তুটা, রাবারটা বা ব্যান্ডটা যে অবস্থায় ছিল সেই অবস্থায় আসতে চাচ্ছে। আবার স্টিল স্কেল বা রাবার স্কেলকে আমরা একটু বাঁকা করে ছেড়ে দিলে এটা আবার আগের জায়গায় চলে আসে। স্প্রিংকে টেনে লম্বা করে ছেড়ে দিলে সেটা আবার আগের জায়গায় চলে আসে। এইটাকে বলা হয় স্থিতিস্থাপক বল। এর হচ্ছে চুম্বক বল। চুম্বক বল তো আমরা জানি চুম্বক বল সম্পর্কে, যেটা এটাও কি একটা আকর্ষণ এবং বিকর্ষণ বল। চুম্বক বলের মধ্যে আকর্ষণ বল আছে, বিকর্ষণ বল আছে। বিপরীত মেরু হলে আকর্ষণ করে, একই মেরু হলে বিকর্ষণ করে। নিউক্লিয় বল। নিউক্লিয় বল আবার দুই প্রকার, একটা হচ্ছে যে সবল নিউক্লিয় বল, আর একটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। একটা কি বল? সবল নিউক্লিয় বল, একটা দুর্বল নিউক্লিয় বল। সেটার একক কি? নিউটন। নেক্সট আমরা দেখবো নিউটনের গতিসূত্রগুলা। নিউটনের গতিসূত্র মোস্ট ইম্পর্টেন্ট। এই নিউটনের গতিসূত্র তোমাদের জানতে হবে, ফিজিক্স বুঝতে হলে নিউটনের গতিসূত্র বুঝার বিকল্প কিছু নেই, তোমার বুঝতেই হবে। তাহলে প্রথম সূত্র কি বললো? প্রথম সূত্রটা হচ্ছে জড়তার সূত্রের মতো। তোমরা জড়তা সম্পর্কে জানছো না? বইটা যারা রিডিং করছে একটু কষ্ট করে, শুধু যে ভিডিও ক্লাস দেখলে কিন্তু তোমরা শিখতে পারবে না, কারণ তোমাদের বইয়ে কি আছে, বোর্ড বইটা একটু তোমাদের কষ্ট করে পড়তে হবে। বোর্ড বইটা এ টু জেড, এই পাতা থেকে ওই পাতা সুন্দর করে মনোযোগ সহকারে পড়বা। বুঝলেও পড়বা, না বুঝলেও পড়বা, চেষ্টা করবো বুঝে পড়ার জন্য, না বুঝলে আবার পড়বা। তারপর হচ্ছে যে বোর্ড বইটা বুঝার বিকল্প হচ্ছে যে ক্লাসটা, আজকের ক্লাসটা। অর্থাৎ বোর্ড বই আমাদের কি কি আছে সেই জিনিসগুলোকে জাস্ট আমি আলোচনা করতেছি। তবু তোমাদের উচিত হবে টেবিল চেয়ারে বসে টেবিলে বইটা রেখে মনোযোগ সহকারে পড়া। তাহলে আমাদের জড়তা প্রথম দিকে আছে, দেখবো তুমি জড়তা। জড়তা জিনিসটা কি? জড়তা সম্পর্কে আগে বলি। জড়তা জিনিস হচ্ছে কোন একটা বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে যাওয়ার প্রবণতাকে জড়তা বলে। যেমন তুমি যারা এসে 26 বেজ আছো, যারা, তারা যদি কেউ ভিডিওটা দেখে থাকো, এসে 26 বেজ, তারা যারা এই মুহূর্তে এসে টেনশন করতেছে পড়ার জন্য, কিন্তু পড়া টেবিলে বসতে পারতেছি না, বুঝতে পারি না বিষয়টা, মানে সারা বছর পড়ি নেই, এই মুহূর্তে এসে খুব টেনশন করতেছে, পড়তে চাচ্ছ কিন্তু পড়ার টেবিলে কোনোভাবেই বসতে পারতেছি না। এটার কারণ কি? এটাই হচ্ছে তোমার জড়তা। এটাই কি? জড়তা। অর্থাৎ তুমি না পড়ে একটা অভ্যাস হয়ে গেছে, সে অভ্যাসের পরিবর্তনটা করতে তোমার কষ্ট হচ্ছে, অর্থাৎ তুমি একটা জড়তায় চলে গেছো। বুঝতে পারছি বিষয়টা? আশা করি বুঝে গেছে। এটা একটা জড়তা। তাহলে জড়তা কাটার জন্য কিন্তু কি অনেক শক্তি অ্যাপ্লাই করতে হবে। যারা পড়ে আসছে তাদের পড়ার টেবিলে বসাটা ইজি, যারা পড়ো নাই তারা, তোমরা 6 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা সেটা তোমাদের জন্য স্বপ্ন। তোমরা 5 মিনিট পড়ার চিন্তা করবা, 5 মিনিট, 5 মিনিট বসবা, তারপর 10 মিনিট বসবা, তারপর 15 মিনিট বসবা, বসতে হবে টেবিলে তোমার। তাহলে জড়তা বুঝলাম আমরা, কোন একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে জড়তা বলে। জড়তা দুই প্রকার, স্থিতি জড়তা, গতি জড়তা। স্থিতি জড়তা, গতি জড়তা। স্থিতি জড়তা হচ্ছে যে কোনো বস্তু স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার প্রবণতাকে স্থির জড়তা বলে। গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাকে গতি জড়তা বলে। এই যে জড়তার সূত্র থেকে আমরা নিউটনের প্রথম সূত্রটা ব্যাখ্যা করতে পারি। নিউটনের প্রথম সূত্রটা কি? বাহ্যিক বল প্রয়োগ না হলে, বল বুঝতে হবে এখানে আবার প্রথমে, বাহ্যিক বল প্রয়োগ না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল পথে গতিশীল থাকতে চায়।
গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল পথে গতিশীল থাকতে চায়, সেটা হচ্ছে কি আমাদের জড়তা বা থাকবে। দ্বিতীয় সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র, ত্বরণের সূত্র, ল অফ অ্যাক্সিলারেশন। ল অফ অ্যাক্সিলারেশন, ত্বরণের সূত্রটা। ত্বরণের সূত্রটা কি, এটা একটু মোস্ট ইম্পর্টেন্ট, বুঝতে হবে তোমাদের। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বলের দিকে হয়। সেটা কি হয়, এই যে পরিবর্তনটা কোন দিকে হয়, বলের দিকে হয়। উদাহরণ, বাড়ি গাড়ি থামাতে বেশি বল লাগে। আগে আমরা দ্বিতীয় সূত্রটা একটু বোঝার চেষ্টা করি। দ্বিতীয় সূত্রটাতে আমাদের কি আছে, অর্থাৎ কোনো একটা বস্তুতে যদি আমরা কি করি, একটু ওয়েট করতে হবে, এটা কোন একটা বস্তু যদি আমরা বল প্রয়োগ করি, সাপোজ এই বস্তুটাতে বল প্রয়োগ করলাম, এই একটা বস্তুতে আমি এফ বল প্রয়োগ করার ফলে একটা এফ বল প্রয়োগ করলাম, এফ বল প্রয়োগ করার ফলে এই বস্তুটা বর হচ্ছে যে এম, বস্তুটা এখানে আসলো, কোথায় আসলো, এইখানে আসলো, এখানে এসে তার বস্তুটার আগে ব্যাগ ছিল ইউ, এইখানে আসার পরে তার ব্যাগ হচ্ছে যে ভি। এটাকে টি সময় পর্যন্ত বল প্রয়োগ করা হয়েছিল। কত সময় পর্যন্ত, টি সময় পর্যন্ত এটাকে বল প্রয়োগ করা হয়েছিল। এই যে টি সময় পর্যন্ত যে বল প্রয়োগ করা হয়েছিল, এখানে এটার প্রথমে সময়টা ছিল আমাদের টি ওয়ান, প্রথমে সময়টা কত ছিল, টি ওয়ান। এরপরে টি টু সময় পর্যন্ত তাকে বল প্রয়োগ করা হয়েছে, টি ওয়ান থেকে টি টু সময় পর্যন্ত। অর্থাৎ ধরলাম যে এখানে টি ওয়ান থেকে টি টু সময় পর্যন্ত, এর মাঝখানে আরো অনেক বল প্রয়োগ করছে, আমরা টি ওয়ান থেকে টি টু সময় পর্যন্ত মাপতেছি। তাহলে এই যে টি ওয়ান থেকে টি টু সময় পর্যন্ত পার্থক্যটাকে বলা হয় ডেল টি, ডেল টি বা ডেল্টা টি বলা হয়। তাহলে ডেল্টা টি, টি টু মাইনাস টি ওয়ান, টি টু মাইনাস টি ওয়ান, যেহেতু সময় ঋণাত্মক হতে পারে না, বড় সময়টা থেকে ছোট সময়টা সবসময় মাইনাস হবে। এরপরে ব্যাগটা ছিল ইউ, এটা ব্যাগটা হয়ে গেল ভি। তাহলে ব্যাগের পরিবর্তন ডেল বি ইকুয়াল টু হচ্ছে যে ভি মাইনাস ইউ। এটাকে পরমান দেয়, পার্থক্য বোঝায়, বাট আমি এটা ধরে নিলাম বেশি সুবিধার্থে, ডেল বি ইকুয়াল টু ভি মাইনাস ইউ। তাহলে এই যে আমরা কি বললাম, আমরা বলছিলাম বস্তুর ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বলের দিকে হয়। এখানে সূত্রটা আমাদের দিয়ে দিছে, এফ ইকুয়াল টু এম এ ডেল পি ডিভাইড বাই ডেল টি, ডেল পি ডিভাইড বাই ডেল টি। ডেল পি ডিভাইড বাই ডেল টিটা কিভাবে আসলো আমাদের, তাহলে দেখো ডেল পি বাই ডেল টিটা আমরা যে সূত্রটা শিখলাম সেটা ভরবেগের পরিবর্তনের হার। তাহলে ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ, অর্থাৎ ভরবেগ আগে ছিল কি এম বি, এটা ভর এম বেগ ইউ, তাহলে ভরবেগ হচ্ছে যে এম ইউ, ভর এম বেগ বি, তাহলে ভরবেগ হচ্ছে কি এম ভি। তাহলে ভরবেগের পরিবর্তন এম বি মাইনাস এম ইউ, ভরবেগের পরিবর্তন এম বি মাইনাস এম ইউ। তাহলে ডেল পি, ডেল পি, ডেল পি বাই ডেল টি। তাহলে আমি যদি ডেল টি দিয়ে ভাগ করি, তাহলে আমি পাচ্ছি এখানে ভরবেগের পরিবর্তনের হার এম বি মাইনাস এম ইউ। যখন এই হার বলবে প্রতি একক সময়ে, এই যে ডেল টি দিয়ে ভাগ করা মানে হচ্ছে প্রতি একক সময়ে, এই প্রতি একক সময়টাই সবসময় মাথায় রাখবো হার। হার মানে হচ্ছে যে কোনো জিনিস প্রতি একক সময়ে মাপা, প্রতি একক টাকায় পাওয়া, প্রতি এক ডজন, প্রতিটা পার হিসাব করতে হবে। তাহলে এখান থেকে যদি এম কমন নিই, ভি মাইনাস ইউ বাই ডেল টিটা হচ্ছে কি আমরা ধরতেছি কি টি সময় পর্যন্ত, তাহলে টি, তাহলে এম ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু আমরা কি জানি এ। তাহলে আমাদের ডেল পি বাই ডেল টি সম্পর্কে সূত্র কি, আমরা এফ, কি হচ্ছে যে এফ। তাহলে এফ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, এফ সমান এম এ, সূত্রটা আমরা পেয়ে যাচ্ছি। এ হচ্ছে আমাদের কি নিউটন দ্বিতীয় সূত্র। নিউটন দ্বিতীয় সূত্র তোমাদের এভাবে করে প্রমাণ করতে হবে। তবে এখানে একটু লেখালেখির কাজ আছে, যে মনে করি কোন বস্তুর উপর এফ বল প্রয়োগ করা হয়েছে টি সময় পর্যন্ত, যারা দিবে ইউ, এই টি সময় বল প্রয়োগ করার পরে তার ব্যাগ হয়েছে, শেষ ব্যাগ হয়েছে কত বি, তাহলে তার ভরবেগের পরিবর্তন এম বি মাইনাস এম ইউ। তাহলে ভরবেগের পরিবর্তন আমরা ডেল পি দিয়ে লিখবো, তাহলে প্রতি একক সময় পরিবর্তন ডেল পি বাই ডেল টি, এদিকে ডেল টি দিয়ে ভাগ করে দিব, এখান থেকে এম কমন নিব, বি মাইনাস ইউ থাকবে, বি মাইনাস ইউ বাই টি, ডেল টি মানে তো টি আমরা বুঝলাম, তাহলে বি মাইনাস ইউ বাই
বি মাইনাস ইউ বাই টি। তাহলে বি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু আমরা কি জানি, এ ত্বরণের সূত্র। সো আমরা লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু এম এ। আই হোপ তোমরা বুঝতে পারছো এটা। ও সরি, তৃতীয় সূত্র আছে আমাদের। তৃতীয় সূত্রটা কি, একদম সিম্পল। কোন একটা বস্তুতে যে পরিমাণ বল প্রয়োগ করছি আমরা, সেই পরিমাণ বিপরীত আমাদেরকে একটা বল প্রয়োগ করা হবে। অর্থাৎ কোন একটা বস্তুতে যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তার বিপরীত বল প্রয়োগ। নিউটন তৃতীয় সূত্রটা স্পেসিফিক বলা হয়েছে সকল ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। কোন একটা আমরা যে কাজ করি, কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে সেটা ঠিক সেম বল আমাদেরকে উল্টা দিকে ক্রিয়া করবে। অর্থাৎ কোন একটা বস্তু যদি কোন একটা বস্তুর উপরে বল প্রয়োগ করে, সাপোজ এটার উপরে একটা দেওয়াল আছে, এটা একটা দেওয়াল, এই দেওয়ালের উপরে একটা বল গড়ায় আসলো, এখান থেকে গড়ায় এসে কি এখানে পড়লো। তাহলে এইটা যে বলে ফোর্সটা ক্রিয়েট করবে এদিকে, এই যে এটা সেই বলে এটাকে নিক্ষেপ করে দিবে। অর্থাৎ এটা সেই বলে এদিকে চলে আসবে, ব্যাক চলে আসবে। আশা করি বুঝতে পারছি। অর্থাৎ এদিকে যদি সেই বল প্রয়োগ করে এ এ পি এর দিকে, এ থেকে পি এর দিকে বল প্রয়োগ করছে, তাহলে উল্টা দিকে বল প্রয়োগ করবে পি থেকে এর দিকে, পি থেকে এর দিকে। আর যেহেতু আমরা জানি বল একটা ভেক্টর রাশি, বল কি রাশি, তাহলে এফ পি এ বা এফ এপি সমান সমান বল যেহেতু ভেক্টর রাশি, তাহলে এটা কি হবে, এফ পি এটা কি হবে উল্টা মাইনাস। আমরা ভেক্টর রাশি সম্পর্কে বুঝছিলাম, ভেক্টর রাশি সম্পর্কে আরেকটু করে বুঝি। দেখো ভেক্টর রাশি হচ্ছে যে যেদিকে ক্রিয়া করবে, এখান থেকে এ থেকে বি পর্যন্ত যদি 5 হয়, 5 মিটার হয়, তাহলে আমাদের বি থেকে এ পর্যন্ত, এই যে এ থেকে বি অর্থাৎ এ বি ইজ ইকুয়াল টু যদি কত হয় 5 হয়, তাহলে বি এ ইজ ইকুয়াল টু হবে যে আমাদের -5 মিটার উল্টা। অর্থাৎ এ থেকে বি আর বি থেকে এ, তাহলে কি হবে, ডিরেকশন দেখা দেবে ভেক্টর রাশি। এগুলো কি রাশি, ভেক্টর রাশি। আশা করি এই জিনিসটা তোমাদের বোধগম্য হয়েছে, আশা করা যায়। তাহলে এফ এফ ইকুয়াল টু মাইনাস এফ পি এ, এখানে আমাদের দেখানো হয়েছে কি এফ 1 2 ইজ ইকুয়াল টু এফ মাইনাস এফ 2 1, অর্থাৎ 1 থেকে 2 2 থেকে 1। দ্যাট ইজ নট 12 and 21, দ্যাট ইজ কি 1 2 2 2 2 1 2 2, not 2 2 2 2। ওকে, ডান। এরপর আমাদের আলোচনার বস্তু হলো ভরবেগ ও আবেগ। এই আবেগ হিসেবে নট ইমোশন, এটা হচ্ছে কি বলের ঘাত, যেটা হচ্ছে ইমপালস। এটা হচ্ছে বলের ঘাত বোঝায়। কি বোঝায়, বলের ঘাত। ভরবেগ জিনিসটা কি, এর আগে আমরা আলোচনা করলাম নিউটন দ্বিতীয় সূত্র বোঝানোর জন্য। ভরবেগ, ভর কোন একটা বস্তুর ভর এবং যে কোনো মুহূর্তের বেগের গুণফলকে কি বলা হয়, ভরবেগ। যে কোনো মুহূর্তের বেগের গুণফলকে বলা হবে ভরবেগ। এরপরে ভরবেগ তো বুঝলাম, ভরবেগকে কি দিয়ে প্রকাশ করবো আমরা, পি দ্বারা। ভরবেগকে কি দিয়ে প্রকাশ করব, পি দ্বারা। ভরের একক কি আমরা জানি কেজি, বেগের একক মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের একক কি হবে, কেজি মিটার পার সেকেন্ড, আমরা সহজেই বুঝতে পারতেছি। এরপরে ভর একটা কি রাশি, সরি ভর তো স্কেলার রাশি, তাহলে বেগ কি রাশি, ভেক্টর রাশি। তাহলে ভরবেগ কি রাশি, ভেক্টর রাশি। এটার কি আছে, দিক আছে। একক কি, কেজি মিটার পার সেকেন্ড আমরা লিখলাম। ভরবেগের সংরক্ষণ সূত্র প্রযোজ্য, এটার একটা কি আছে, সংরক্ষণ সূত্র আছে। সেটা আমরা শিখবো কিছুক্ষণ পরেই। দেখো তাহলে মাত্রা কি হবে, মাত্রা হচ্ছে কেজি, কেজির জন্য এম, মিটারের জন্য এল, ইনভার্স জন্য টি ইনভার্স 1। দেখো আমরা কিন্তু মাত্রা মুখস্থ করব না, মাত্রা মুখস্থ করার কোনো প্রশ্নই আসে না। আমরা মাত্রাগুলো করতেই শিখবো, মাত্রাগুলো আমরা বের করবো একক থেকে। এরপরে আছে আবেগটা কি, কোনো বলকে তার ক্রিয়াকালের সাথে গুণ করলে যা পাওয়া যায় তাকে আবেগ বলে। কোনো বল, যে পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে কোন একটা বস্তুর উপরে, এই যে এই একটা বস্তুর উপরে যদি এফ বল প্রয়োগ করা হয় টি সময় পর্যন্ত, এই এফ বল প্রয়োগ করা হয় টি সময় পর্যন্ত, তাহলে তার বলের ঘাত হবে, বলের ঘাতকে আমরা প্রকাশ করবো জে দ্বারা। জে ইজ ইকুয়াল টু এফ ইন্টু টি, এফ ইন্টু টি। আশা করি বুঝে গেছে, বুঝতে কোনো প্রবলেম হয় নাই।
এফ ইন্টু টি। তাহলে এফ ইকুয়াল টু কি আমরা জানি, এফ সমান আমরা জানি এই সূত্রটা দেখো তো কোত্থেকে আসছে। এফ ইজ ইকুয়াল টু আমরা জানি এফ ইজ ইকুয়াল টু ডেল পি বাই টি আমরা জানি। তাহলে টি টি এদিকে চলে আসে, ডেল পি ইজ ইকুয়াল টু এফ টি। ডেল পি ইজ ইকুয়াল টু কি এফ টি আমরা লিখতে পারি। তাহলে এটাও কি দেখছি সেম ভেক্টর রাশি, একক। একক মোস্ট ইম্পর্টেন্ট। এই দেখো এককটা কি, বলের একক নিউটন আর সময়ের একক সেকেন্ড। তাহলে নিউটন সেকেন্ড, আর সেটা আরেকটা একক হতে পারে কি কেজি মিটার পার সেকেন্ড। কেজি মিটার পার সেকেন্ড। কিভাবে কেজি মিটার পার সেকেন্ড হয় দেখো, বলের এককটা আমরা কি জানতাম কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। আরেকটা সেকেন্ড যদি গুণ হয় তাহলে আমাদের চলে আসবে কি কেজি মিটার সেকেন্ড। দুইটা থেকে -2 থেকে সাথে 1 যোগ হলে আর থাকবে 1 কেজি মিটার পার সেকেন্ড। মাত্রা কি, কেজির জন্য মাত্রা আমরা কি জানি সেম এম, তারপর মিটারের জন্য এল, আর এটা হচ্ছে 3/1। এটা কিসের জানি মাত্রা আমরা শিখছিলাম ভরবেগের মাত্রা। সো এটার মাত্রা হবে যে কি ml 3/1। এটার একক হবে ভরবেগের একক, মাত্রা হবে ভরবেগের মাত্রা, সরি ভরবেগের মাত্রা। কিসের, আবেগ বা বলের ঘাতের। এখন এটা ভরবেগের পরিবর্তন কি হয় সবসময় সমান হয়। ভরবেগের পরিবর্তন কোথায় হয়, যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে ভরবেগের পরিবর্তন কি থাকবে সমান হবে। ক্রিকেট ব্যাটে বলের আঘাত উদাহরণ, এটা হচ্ছে বলের ঘাতের একটা উদাহরণ। ক্রিকেট বলে যখন বলের আঘাত করে তখন এটা হচ্ছে কি ভরবেগের একটা ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি ছিল যে বাহ্যিক বল যদি না থাকে কোনো একটা সিস্টেমে, যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হয় তাদের মধ্যে যদি সংঘর্ষ হয় তাহলে তাদের ভরবেগের আদি ভরবেগ এবং শেষ ভরবেগের সমষ্টি সমান থাকবে। দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ হলে আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি ইকুয়াল। এরপর আমরা চলে যাব মহাকর্ষ অভিকর্ষ। মোস্ট ইম্পর্টেন্ট একটা কি টপিকস মহাকর্ষ এবং অভিকর্ষ। মহাকর্ষ সম্পর্কে আমরা আগেই জানলাম, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু একে অপরের মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে সেটা হচ্ছে মহাকর্ষ বল। আর অভিকর্ষ বল হচ্ছে যে এই দুটি বস্তুর মধ্যে, মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে একটা বস্তু যদি পৃথিবী হয় এবং অন্য একটা বস্তু হয় সেটার মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে অভিকর্ষ বল। লাইক দ্যাট আমরা একটা বস্তু মহাবিশ্বের, পৃথিবী একটা বস্তু, আমি নিজে এবং তুমি তোমাদের নিজের সাথে পৃথিবীর যে আকর্ষণ বল সেটাকে আমরা বলবো অভিকর্ষ বল। আশা করি এই টপিকসটা বোঝা হয়ে গেল। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। নিউটনের মহাকর্ষ সূত্রটা কি ছিল, নিউটনের মহাকর্ষ সূত্র কি বললাম, কথাটা তো বললামই। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু একটা m1 একটা m2 যদি হয়, তাদের মধ্যবর্তী দূরত্ব যদি r হয় বা d হয়, তাদের মধ্যে যে আকর্ষণ বল সেটা F ইজ ইকুয়াল টু বস্তুর ভরদ্বয়ের গুণফল সমানুপাতিক দিয়ে আমরা সমানুপাতিক দিতে পারি। F ইজ প্রপোর্শনাল বস্তুর ভরদ্বয়ের গুণফল এবং তাদের মধ্যে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বুঝছি, অর্থাৎ বল, আমি এটি জিনিসটাকে আরেকটু ক্লিয়ার করি তোমাদের জন্য। দেখো দুটি বস্তু যদি থাকে এই মহাবিশ্বে, যে কোনো দুটি বস্তু, একটা বস্তু এইটা আর একটা বস্তু এইটা, এই দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল আছে, যে আকর্ষণ বল, এই দুটি বস্তুর মধ্যে আমাদের যে আকর্ষণ বল কাজ করে, একটাকে যে আকর্ষণ বলের তার নিজের দিকে টানে সেইটা, একটাকে যে আকর্ষণ বল নিজের দিকে টানে সেটা হচ্ছে আমাদের কি আকর্ষণ বল। তাদের মধ্যবর্তী বল F সমান হবে যে তাদের মধ্যবর্তী দূরত্বকে আমি ধরে নিলাম D অথবা R, D ধরে নিলাম। তাদের মধ্যবর্তী আকর্ষণ বল এই বস্তুটা হচ্ছে M1, এই বস্তুটা হচ্ছে যে M2, বস্তুটা M1 এই বস্তুটা M2, তাদের মধ্যবর্তী বল F, তারপরে তাদের মধ্যবর্তী দূরত্ব D যদি হয়, তাহলে এই যে বলটা হবে যে তাদের ভরের গুণফলের সমানুপাতিক। I mean M1
ইন্টু m2, f is proportional m1 ইন্টু m2 এবং f is proportional 1/d স্কয়ার, ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটাকে যদি আমরা সমন্বয় করি, এটাকে যদি কি করি সমন্বয় করি, একসাথে যদি আমরা করার চেষ্টা করি, তাহলে আমাদের f ইজিক্যাল টু আসতেছে f সমান সমান একটা সমান দিই, এই সমানুপাতিক চিহ্নটা তুলে তাহলে আমার একটা ধ্রুবক দিতে হয়। ধ্রুবক কি দিতে হবে? একটা কনস্ট্যান্ট মান দিতে হবে, যে মানটাকে আমরা লিখি কি যে মানটাকে আমরা জি দিয়ে লিখি, জি দিয়ে, যার একটা নির্দিষ্ট মান আছে, জি ইজিক্যাল টু 9.8 না কিন্তু আবার দেখিও 6.67 ইন্টু 10 ইনভার্স 11, 6.67 ইন্টু 10 ইনভার্স 11। এটার একক আছে, একটা এককটা কি হবে তাহলে দেখো তো, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এটার একক। তাহলে আমরা সূত্রটা বুঝতে পারলাম, মহাকর্ষ সূত্রটা। এই মহাকর্ষ সূত্র থেকে আমরা অভিকর্ষ অভিকর্ষ ত্বরণের যে সূত্রটা আছে সেটা আমরা প্রতিপাদন করতে পারি। অভিকর্ষ ত্বরণ জি এর ভ্যালুটা আমরা প্রতিপাদন করব কোত্থেকে? মহাকর্ষ সূত্র থেকে। তো আমরা এই মহাকর্ষ সূত্র থেকে অভিকর্ষ ত্বরণ জি এর ভ্যালুটা আমরা একটু প্রতিপাদন করে আছি। কিভাবে আমরা করব? আমরা মহাবিশ্বে যে কোনো দুইটা বস্তু ধরছিলাম, যে কোনো দুইটা বস্তুর মধ্যে একটা বস্তু মনে করো তুমি পৃথিবী, এটা মনে করলাম আমি কি পৃথিবী, এটা মনে করলাম আমি পৃথিবী। এখন পৃথিবীর, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র থেকে পরিধি সমান দূরত্বটাকে আমরা কি জানি? ব্যাসার্ধ। এটাকে ধরে নিলাম ক্যাপিটাল আর। পৃথিবীর একটা নির্দিষ্ট ভর আছে, আমরা জানি পৃথিবীর ভর ধরে নিলাম এম। পৃথিবীর ভর কত? এম। পৃথিবীর থেকে মধ্যবর্তী দূরত্ব, পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব আর। এখন এই যে পৃথিবী পৃষ্ঠে মনে করো তুমি আছো, ঠিক আছে? পৃথিবীর পৃষ্ঠে মনে করো তুমি দাঁড়ায় আছো, তাহলে এই যে তোমাকে পৃথিবী একটা বলে আকর্ষণ করে না, সেটা নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী এফ ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি? নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী এফ সমান আমরা কি লিখতে পারি বলতো? এফ সমান জি ইন্টু তোমার ভরটা মনে করো এম, তাহলে জি ইন্টু এম, এম বাই মধ্যবর্তী দূরত্ব কত? আর। তোমার যে দূরত্ব এটাকে খুব নগণ্য হিসাব করলাম, এটা নাই বললেই চলে। তাহলে এফ ইকুয়াল টু জি ইন্টু এম, এম বাই আর স্কয়ার, এই সূত্রটা কিন্তু আমরা পাই। এখন দেখো এফ সমান কি? এফ সমান এম এ। এই যে এফ ইকুয়াল টু কি? এফ ইকুয়াল টু একটা সূত্র মনে রাখবে, এটা এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখবা। এফ সমান অলওয়েজ এই যে এফ, এই এফ ইজ ইকুয়াল টু, যদি কোনো পৃথিবীতে মুক্ত অবস্থায় কোনো বস্তু থাকে পৃথিবীর পৃষ্ঠে, তাহলে এই এফ এর মানটা হচ্ছে যে তার ওজনের সমান, ডাব্লিউ, তার ওজনের সমান। তাহলে এফ ইকুয়াল টু আমরা কি জানি? এম এ। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি? এম জি। তাহলে আমরা এই যে এম এর পরিবর্তে কি লিখতে পারি? এম জি। এম এর পরিবর্তে কি লিখতে পারি? এম জি। এই এমটা কার ভর বলতো? এই যে এম লিখলাম, এটা কার ভর? এই যে পৃথিবীর পৃষ্ঠে যে তুমি ছিলা, এই যে তুমি ছিলা পৃথিবীর পৃষ্ঠে, এটা হচ্ছে তোমার ভর। তাহলে এম, এম বাই আর স্কোয়ার, এম এম বাই আর স্কোয়ার। তাহলে এম জি ইজ ইকুয়াল টু জি ইন্টু এম, এম বাই আর স্কোয়ার। আর এই এমটা কে ছিল? এই এমটাও কিন্তু তুমিই ছিলা কিন্তু। তাহলে এই এম ওই পক্ষ থেকে কাটা চলে যায়, এম ওই পক্ষ থেকে যদি কাটা চলে যায়, তাহলে আমরা ফাইনালি সূত্রটা কি লিখতে পারি? জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এইখানে যদি তুমি ভ্যালুটা বসাই দাও, তাহলে তুমি অভিকর্ষ ত্বরণের মান পেয়ে যাবা। এখানে যদি তুমি কি বসাই দাও? ভ্যালুটা বসাই দাও,
পৃথিবী মহাকর্ষ ধ্রুবকের মান, পৃথিবীর ভরের মান, এবং তুমি যে স্থানে আছো সে স্থানে পৃথিবীর ব্যাসার্ধের মান যদি তুমি বসাই দাও, তাহলে আমরা অভিকর্ষ ত্বরণ জি এর মান আমরা সেই স্থানে পেয়ে যাব। আশা করি এই জিনিসটাতে বুঝতে তোমাদের কোনো প্রবলেম হয় নাই। তাহলে এটা আমরা কি পেলাম? মহাকর্ষ অভিকর্ষ ত্বরণের সূত্র। এবং এই যে অভিকর্ষ ত্বরণের সূত্র থেকে পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি একটা নির্দিষ্ট উচ্চতায় থাকে, তাহলে ওই সূত্রটা আমরা কিভাবে প্রতিপাদন করব সেটাও আমরা এই ক্লাসেই দেখে নিই। তো তাহলে সেটা আমরা দেখে নিই। দেখি এখন দেখো, মনে করো তুমি এখানে নাই, মনে করো তুমি কোথায় আছো? এই যে পৃথিবীর পৃষ্ঠ থেকে এই যে একটু দূরে, মনে করলাম আমি আর মিটার উপরে। কত মিটার? আর মিটার উপরে। তাহলে আর মিটার উপরে যদি থাকো, তুমি মনে করো এই যে এখানে হেলিকপ্টার আছে একটা, কি আছে হেলিকপ্টার তো আমি আঁকতে পারি না, এই জায়গায় আছো তুমি, তাহলে এই জায়গায় আছো। তাহলে এই জায়গায় যদি থাকো তুমি, তাহলে এই স্থান থেকে পৃথিবী থেকে তুমি আর দূরত্বে আছো, পৃথিবী পৃষ্ঠ থেকে আর দূরত্বে আছে, এতটুকু পর্যন্ত কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে আর দূরত্বে থাকলে তোমার প্রতি যে পৃথিবী আকর্ষণ বল কাজ করবে সেটা কত ত্বরণে কাজ করবে সেটা আমরা কিভাবে বের করব? সেটা দিয়ে কিন্তু আমাদের ম্যাথ আসে, ক্যালকুলেশন আসে। এটা দিয়ে কিন্তু আমাদের কাজ নাই, এটা বের করছি এটা বের করার জন্য। তাহলে আমরা সূত্র জানি জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। তাহলে সেম সূত্র আমরা লিখে দিই। তাহলে এইটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখি। এখন দেখো, জি ইকুয়াল টু আমরা কি শিখছিলাম? তাহলে এটাকে আমরা একটু মুছে দিই, এটা আপাতত আমাদের দরকার নেই। দেখো, জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার আমরা জানি। তাহলে জি প্রাইম ইজ ইকুয়াল টু, দেখো পৃথিবীর ভরটা কিন্তু সেম, ঠিক না? মহাকর্ষ ধ্রুবকও সেম, তাহলে জি এম ঠিক থাকলো। এখানে পরিবর্তন হয়েছে কি? পৃথিবীর ব্যাসার্ধটা কি হয়েছে? যোগ হয়েছে, বাড়ছে যে না, তাহলে বাড়লে আর প্লাস আর। তোমরা ইন্টারমিডিয়েট হলে পৃথিবীর ভিতরের অভিকর্ষ ত্বরণ কত হবে সেটাও বের করা শিখবা, কিন্তু এই এসএসসি লেভেলে কিন্তু তোমাদের সেটা নাই। তাহলে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি এম বাই আর প্লাস আর হোল স্কোয়ার। এটা এটা হচ্ছে সমীকরণ মনে করলাম 2। আমরা এখানে 1 নাম্বার একটা সমীকরণ পেলাম, এখন 2 নাম্বার। 1 ও 2 যদি আমি সমন্বয় করি, তাহলে আমরা কি পাই? জি প্রাইম বাই জি ইকুয়াল টু, ভাগ করলে আর কি, এই 2 কে যদি 1 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাবো জি এম বাই আর প্লাস আর হোল স্কোয়ার ডিভাইড বাই, তাহলে গুণ দিব আমরা, গুণ দিলে এটা উল্টে যাবে, কি হবে? উল্টে যাবে, উপরে চলে যাবে আর স্কোয়ার, নিচে জি এম। তাহলে আমরা পাই এখানে জিএম বাদ, তাহলে আমাদের আর থাকে কি? জি প্রাইম ইজ ইকুয়াল টু এই আর বাই আর প্লাস আর হোল স্কোয়ার ইন্টু জি। এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, দেখো তো অভিকর্ষ ত্বরণটা বাড়বে না কমবে বলো? এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট অভিকর্ষ ত্বরণ মানটা, আমরা যে স্টেজে সেখানে 9.8, এটা গড় পাতিক মানটা হচ্ছে কত? 9.8। এই যে আর উপর হচ্ছে আর পৃথিবীর ব্যাসার্ধ, নিচে হচ্ছে আর প্লাস আর, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ থেকে আরো বড়। তাহলে এটার ভ্যালুটা 1 থেকে ছোট না? তো 1 থেকে ছোট স্কোয়ার, আবার এটার সাথে মান জি এর মান, তাহলে মানটা কি হবে? ছোট হবে। অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে যত উপরে উঠবা তত তোমার অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকে। তাহলে এটা ছিল আমাদের কি? অভিকর্ষ ত্বরণের নির্দিষ্ট উচ্চতায়, পৃথিবী থেকে নির্দিষ্ট উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মানের প্রতিপাদন। এরপরে ওজন ও ভর সম্পর্কে আমরা জানবো। ওজন ও ভর, ওজন জিনিসটা কি এবং ভর জিনিসটা কি? ভর সম্পর্কে আগে আমরা জানি। ভর হচ্ছে কোন একটা বস্তুতে কোন একটা বস্তুতে মোট পদার্থের পরিমাণকে ভর বলে। কোন একটা বস্তুতে মোট পদার্থের পরিমাণকে কি বলে? ভর বলে। আর এই ভরটার কে আমরা কি দিয়ে প্রকাশ করি? আমরা যে বলি 1 কেজি আলু দেন, এটাকে আমরা ওজন বলি। যারা সায়েন্সে পড়ে তারা কিন্তু ওজন বলো না, সেটাকে ভর বলি। আমরা কি বলি? ভর। 1 কেজি, এটা এরকম বলো না তোমরা? 5 কেজি ওজন বলো না? তাহলে এটা ভুল না, 5 কেজি ওজন। 5 কেজি কি ওজন হয়? 5 কেজি হয় কি? ভর। 5 কেজি ওজন হয় না। তাহলে আমরা আর ভুল বলবো না। সায়েন্সে যারা পড়ো, যারা মোটামুটি ফিজিক্স পড়ছো, তারা কিন্তু এই ভুলটা আমরা করবো না।
তাহলে ভর 5 কেজি, ওজন না বলে 5 কেজি ভর বলবো। তাহলে 5 কেজি ভর, 10 কেজি ভর, ভর একক আমরা জানি এম। তাহলে কোনো বস্তুতে মোট পদার্থের পরিমাণকে কি বলে? ভর বলে। একক কি? কিলোগ্রাম। কেজি এককটা কি আমরা কিভাবে মাপি? কেজিটা আমরা আগেই জানতাম। এটা একটা কি রাশি? স্কেলার রাশি। স্থান ও সময়ের উপর নির্ভরশীল নয়। স্থান ও সময়ের উপর নির্ভরশীল নয়। এটা মেকানিক্যাল পদার্থবিজ্ঞানে বা মেকানিক্যাল ফিজিক্সে এটা কিন্তু স্থান ও ভরের উপর স্থান ও সময়ের উপর নির্ভর নয়। কিন্তু আপেক্ষিক তথ্য অনুযায়ী কিন্তু ভরের পরিবর্তন হয়। তোমার আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটিতে এটা ভরের কিন্তু কি হয়? পরিবর্তন হয়। তাহলে স্থান ও সময়ের উপর আমরা যেহেতু নিউটনীয় বলবিদ্যা পড়তেছি, সেখানে আমরা কি বলবো? স্থান ও সময়ের উপর এটা নির্ভরশীল নয়। এটা সব জায়গায় কি এর ভর সেম থাকে। মহাকাশে ভর পরিবর্তন হয় না। এটা মহাকাশে নিয়ে গেলে এটা ভরের কোনো পরিবর্তন হয় না, সর্বদা ধনাত্মক থাকে। ভর কি? সর্বদা ধনাত্মক থাকে, মাইনাসে না। ভর পদার্থের জড়তার পরিমাপ। অর্থাৎ আমরা যে একটা বস্তুর জড়তা মাপি, তার জড়তা হচ্ছে ভর কি? কোনো একটা পদার্থের জড়তার পরিমাপ। এরপর ওজনটা কি? ওজন একটা কিন্তু আহ ভেক্টর রাশি। এটার একক হচ্ছে নিউটন। ওজন একটা কি? ভেক্টর রাশি। এই নিউটন দেখলে কিন্তু আমরা বুঝতেছি এটা কিন্তু কি রাশি? ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি কোন দিকে? নিচের দিকে কাজ করে। কোন দিকে? নিচের দিকে, অর্থাৎ ভূমির দিকে। স্থানভেদে পরিবর্তিত হয়। স্থানভেদে কি হয়? পরিবর্তিত হয়। কেন পরিবর্তিত হয়? এখানে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এম জি। এম জি, যেহেতু এম কনস্ট্যান্ট, কিন্তু এম কনস্ট্যান্ট, কিন্তু কি জি হচ্ছে পরিবর্তনশীল। জি হচ্ছে কি? পরিবর্তনশীল। তাহলে জি যদি পরিবর্তনশীল হয়, তাহলে জি এর মানের উপর নির্ভর করতেছে কি? আমাদের ওজন। জি এর মানের উপরে ওজনটা আমাদের নির্ভর করতেছে। আশা করি বুঝা গেল। তাহলে মহাকাশে শূন্য ওজন বারহীনতা, অর্থাৎ মহাকাশে যখন আমরা নিয়ে যাব, সেখানে তো কি থাকবে না? অভিকর্ষ ত্বরণ থাকবে না। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি আসবে? না থাকা মানে কত? শূন্য। এম ইন্টু জিরো, দ্যাট উইল বি জিরো। তার মানে আমাদের ওজন 0 নিউটন হবে। এরপর মহাকাশে শূন্য ওজন এবং জি এর পরিবর্তিত ওজন বদলায়। জি যদি বাড়ে, অভিকর্ষ ত্বরণ বাড়ে, অভিকর্ষ ত্বরণ যদি বাড়ে ওজন বাড়ে, অভিকর্ষ ত্বরণ কমলে ওজন কমে। এটা নিয়ে আর বিস্তারিত বলতেছি না। তবে এটা তোমাদের আসতে পারে যে ভর ও ওজনের মধ্যে 2টি 3টি 4টি পার্থক্য লিখো, 2টি বা 3টি পার্থক্য লিখো, এটা আসতে পারে। তাহলে ভরের একক কি? কেজি। ওজনের একক নিউটন। ভরের মাত্রা এম, ওজনের মাত্রা mlt ইনভার্স 2। ওজনের মাত্রা mlt ইনভার্স 2। মোস্ট ইম্পর্টেন্ট যে পার্থক্যটা বলবা সেটা হচ্ছে যে স্থান ও সময়ের সাথে ভরের পরিবর্তন হয় না, কিন্তু স্থান ও সময়ের সাথে ওজনের পরিবর্তন হয়। পদার্থের পরিমাণকে কি বলে? ভর। অনুবস্থিত পদার্থের পরিমাণকে ভর বলে। আর ওজন হচ্ছে যে ভর ও ত্বরণের গুণফল। তাহলে এই 4টা পার্থক্য আমরা অবশ্যই মাথায় রাখবো। এবার হচ্ছে ঘর্ষণ বল, মোস্ট ইম্পর্টেন্ট একটা ঘর্ষণ বল, এটা খুব ইম্পর্টেন্ট। ঘর্ষণ বল দুটি বস্তুর পরস্পরের সংস্পর্শে থাকলে এবং একটি বস্তু অন্যটির উপর দিয়ে চলতে চেষ্টা করলে গতির বিরুদ্ধে যে বল কাজ করে, সেটা হচ্ছে ঘর্ষণ বল। অর্থাৎ এই যে একটা বস্তু আমার হাতে আছে, এটা নিচে পড়তে চাচ্ছে, ঘর্ষণের কারণে পড়তে বাধা হচ্ছে, বাধা পাচ্ছে, ঠিক না? এই যে বাধাটা পাচ্ছে কেন? ঘর্ষণ বলের কারণে। এটার গতির বিরুদ্ধে যে বলটা কাজ করতেছে, সেটা আমরা বলবো ঘর্ষণ বল। ঠিক আছে? অর্থাৎ আবার বলি, দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থাকলে এবং একটি বস্তু অন্যটির উপর দিয়ে চলার চেষ্টা করলে গতির বিরুদ্ধে যে বল কাজ করে, সেটাকে আমরা ঘর্ষণ বল বলবো। অর্থাৎ এই যে একটা বস্তু, সেটার উপর কি প্রযুক্ত বল দিলাম আমি, কিন্তু সেটা যেতে যে বাধাটা দিচ্ছে বিপরীতমুখী, সেটা হচ্ছে আমাদের কি? ঘর্ষণ বল। এই যে এখানে এবড়ো থেবড়া থাকে, এটাকে বিভিন্ন ছোট ছোট খাঁজ কাটা থাকে, যেটার কারণে কোনো বস্তুই কিন্তু একদম নিখুঁত সমান না। সেজন্য কি এখানে কিছু কিছু খাঁজ কাটা থাকে, যেটা আমরা খুব দেখি না। সেই যে একটার ভিতরে একটা আটকায় থাকে এবং সেটার কারণে বাধাপ্রাপ্ত হয়। এই যে ঘর্ষণ বলটার মধ্যে হচ্ছে স্থিতি ঘর্ষণ। কি ঘর্ষণ? স্থিতি ঘর্ষণ। বস্তুর গতিশীল হওয়ার আগ পর্যন্ত প্রযোজ্য। এটা কোনো একটা বস্তু গতিশীল হওয়ার আগ পর্যন্ত স্থিতি ঘর্ষণ স্থির থাকে। স্থিতি ঘর্ষণের মধ্যে কি হয়? বস্তুটা স্থির থাকে। এবং গতীয় ঘর্ষণ বস্তু গতিশীল থাকাকালীন প্রযোজ্য। সেটা হচ্ছে এফ কে ইকুয়াল টু মিউ কে ইন্টু এন। এফ কে ইকুয়াল টু কি? মিউ কে ইন্টু এন। এই যে সূত্রটা বুঝতে হবে তোমাদের। গতীয় ঘর্ষণ, এখানে এফ কে, সরি এফ কে আমরা ছোট হাতে লিখবো। একে ছোট হাতে লিখলে সুবিধা। এফ কে ইজ ইকুয়াল টু মিউ, মিউ কে
ইন্টু এখানে আমরা কি লিখলাম, যে এখানে এন না, আমরা এন লিখবো না, এখানে অ্যাকচুয়ালি আর লিখবো। কি লিখবো যে আর, আর ইকুয়াল টু কি, আর ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ কস থিটা, ডাব্লিউ কস থিটা, এটা মাথায় রাখতে হবে। বুঝতে পারছি? তাহলে এখানে এফ কে ইকুয়াল টু মিউ আর, মিউ কে ইন্টু আর, আর মানে হচ্ছে কি ডাব্লিউ কস থিটা, অথবা এন কস থিটা লিখতে পারবো আমরা, এটা দিকের পরিবর্তন আছে। তাহলে এটা তো গতি ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ হচ্ছে বস্তু গড়ানো অবস্থায় প্রযোজ্য, গতি ওর চেয়ে অনেক কম, গতি ওর চেয়ে অনেক কম গড়ানো অবস্থা, গতি গড়িয়ে গড়িয়ে যদি কোনো বল যায়, কোনো বস্তু যায়, সেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। তাহলে আমরা এই জিনিসগুলো বুঝতে পারলাম। ঘর্ষণের সুবিধা অসুবিধাগুলো কি? ঘর্ষণ আমাদের হাঁটতে সাহায্য করে, যেমন গাড়ির ব্রেক চাপলে ব্রেক সাহায্য করে। শক্তির কিন্তু অপচয় হয়। ক্ষতিটা কি? শক্তির অপচয় হয়, ক্ষয় হয়। ঘর্ষণের ফলে কি হয়? ক্ষয় হয়। এবার চাপ, চাপটা আমরা পঞ্চম অধ্যায়ে পড়বো। এই চাপটা আমাদের চাপ সম্পর্কে, চাপ নিয়ে লাভ নাই, চাপ পড়ে চাপ নিয়ে লাভ নাই। এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বলের সমান্তরাল চতুর্ভুজ সূত্র। সমান্তরাল চতুর্ভুজ সূত্র, এই যে সমান্তরাল চতুর্ভুজ সূত্র, এটাকে সামুদ্রিক সূত্র বলা হয়। এই যে এই সূত্রটা আমরা ইন্টারমিডিয়েটে শিখবো, এখানে আমাদের শেখার কোনো প্রয়োজন নেই, এগুলো আমাদের আসবে না, এই সূত্রগুলো আমাদের লাগবে না। যদি এটা ইন্টারমিডিয়েট পর্যন্ত বোঝানোর জন্য স্লাইডটা তৈরি হতো, তবে আমি জাস্ট এসএসসির জন্য স্লাইডটা কমপ্লিট করতেছি। ওকে, এতটুকুতে মধ্যে আমাদের সারসংক্ষেপ কি কি শিখলাম, মোটামুটি এতটুকু। তাহলে এর মধ্যে আমাদের ক্লাস শেষ। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।